এই পর্যায়ে এসে রণে ভঙ্গ দিল জব। চামচ খাবার সব ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটল গুহার বাইরে। প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল উপস্থিত আমাহেগাররা। কিন্তু হতভাগিনী মেয়েটা হাসল না। অন্যদের হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল গুহা থেকে। কিন্তু হতভাগিনী মেয়েটা হাসল না। অন্যদের হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল গুহা থেকে। একটু পরে ফিরে এলো জব। মুখ দেখে বুঝতে পারছি এখনও আতঙ্কিত বোধ করছে ও। এই বুঝি ফিরে এলো মেয়েটা। উপস্থিত আমাহেগারদের আমি ব্যাখ্যা করে বোঝালাম দেশে বউ আছে জবের। এখন যদি আরেকটা বিয়ে করে তাহলে পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই মেয়েটাকে গ্রহণ করতে রাজি হয়নি ও। কি বুঝলো ওরা কে জানে, কিছু বলল না। নাস্তার পর বেরোলাম আমাহেগারদের গৃহপালিত পশুর পাল দেখতে। সঙ্গে এলো উস্তেন। স্থানীয় প্রথা অনুযায়ী ও এখন লিওর বাগদত্তা। ওর কাছে শুনলাম ওদের জীবন, রীতিনীতি আর রানী সম্পর্কে নানা কথা। আমাহেগার জাতির সূচনা বা কোত্থেকে ওরা এলো এখনও সে সম্পর্কে বিশেষ কিছু বলতে পারল না উস্তেন। তবে জানালো যেখানে সে অর্থাৎ ওদের রানী থাকেন সেখানে বিশাল বিশাল পাথরের তৈরি থাম আছে। কোনো নগরের ধ্বংসাবশেষ সম্ভবত। জায়গাটার নাম কোর। প্রাচীনকালে এক জাতি বাস করত সেখানে। সম্ভবত তারাই আমাহেগারদের পূর্বপুরুষ। এখন আর কেউ থাকে না সেখানে, ভয়ে কেউ যায়ও না। বিশাল বিস্তৃত জলাভূমির এখানে ওখানে আরও প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আছে। এখানকার গুহাগুলোও প্রাচীনকালের কোনো জাতির তৈরি। আমাহেগারদের লিখিত কোনো আইন নেই। যা আছে তা হলো প্রথা। লিখিত আইনের চেয়ে কোনো অংশে কম নয় এই প্রথার বাঁধন। প্রথার বিরুদ্ধে কেউ কিছু করলে গোত্র পিতার নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ওদের রানী সে। কালে ভদ্রে তাকে দেখা যায় 2 বা 3 বছরে, খুব বেশি হলে একবার। সে সময় লম্বা আলখাল্লা দিয়ে তার সারা শরীর ঢাকা থাকে, এমনকি মুখটাও। সেজন্যে তার মুখ দেখার সৌভাগ্য হয়নি কারো। তার সেবা যত্নের জন্যে যারা আছে তারা বোবা কালা। ফলে তাদেরও কেউ কখনো বলতে পারেনি কেমন দেখতে সে। তবে যতটুকু জানা গেছে সে অসম্ভব সুন্দরী। এমন সুন্দরী পৃথিবীতে কখনো সৃষ্টি হয়নি, ভবিষ্যতেও হবে না। সে অমর এবং পৃথিবীর সব কিছুর উপর ক্ষমতা আছে তার। তবে এসব কতদূর সত্যি সে সম্পর্কে সন্দেহ আছে উস্তেনের। ওর ধারণা রানী মাঝে মাঝে একজন স্বামী বেছে নেয়। যেই মাত্র একটা মেয়ে বাচ্চা জন্ম নেয় অমনি উধাও হয়ে যায় এই স্বামী বেচারা। মেয়ে বাচ্চাটা বড় হয়ে একসময় পুরানো রানীর জায়গা দখল করে আর পুরানো রানীকে কোনো গুহায় কবর দিয়ে রাখা হয়। রানীর নিয়মিত কোনো সেনাবাহিনী নেই, তবে রক্ষী আছে। এদের মধ্যে কেউ তার অবাধ্য হলে তাকে প্রাণদণ্ড দেয়া হয়। দেশটা কত বড় এবং কত লোক থাকে এখানে উস্তেনকে জিজ্ঞেস করলাম। ও বলল 10টা গোত্র আছে এখানে। সবচেয়ে বড়টা থাকে রানী যেখানে থাকে সেখানে। সবগুলো গোত্রই গুহায় বাস করে। জলাভূমি অতিক্রম করতে গিয়ে প্রায়ই অসুখে পড়ে এখানকার লোকেরা এবং মারা যায়। ফলে সংখ্যায় খুব একটা বেড়ে উঠতে পারেনি তারা। পশুর পাল দেখতে দেখতে আমাহেগার জাতি সম্পর্কে এ ধরনের আরও নানা তথ্য জেনে নিলাম উস্তেনের কাছ থেকে।
4 দিন কেটে গেছে। উল্লেখ করার মতো তেমন কিছু ঘটেনি এই 4 দিনে। সন্ধ্যার পর আগুনের সামনে বসে আছি আমরা, আমি, লিও, জব আর উস্তেন। মাহমুদ সেই যে প্রথম দিন গুহার এক কোনায় গিয়ে বসেছে, আর নড়েনি। খাওয়ার সময় হলে খেয়েছে, ভোরে একবার বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে এসেছে। তারপর দিনরাত ক্রমাগত ডেকে গেছে আল্লাহ আর নবীকে, যেন তাকে রক্ষা করেন। রাতের খাওয়া শেষ, একটু পরে শুতে যাব আমরা। উস্তেন কখন বিদায় নেবে সেই অপেক্ষায় আছি, কিন্তু বিদায় নেয়ার কোনো লক্ষণ দেখছি না তার ভেতর। নীরবে বসে আছে সে। হঠাৎ উঠে দাঁড়ালো মেয়েটা, লিওর সোনালি চুলের উপর হাত রেখে সম্বোধন করল ওকে। তারপর গাঢ় স্বরে অপূর্ব এক সুরে আবৃত্তি করে চলল অদ্ভুত কিছু কথা। লিওর জন্যে গভীর ভালোবাসা আর উদ্দাম কামনা যেন গলে গলে পড়ল কথাগুলো থেকে। হঠাৎ থেমে গেল ও। ভয়ের ছায়া পড়ল দু চোখে। লিওর মাথা থেকে হাত উঠিয়ে ইশারা করল অন্ধকারের দিকে। ঘাড় ফিরিয়ে তাকালাম আমরা, কিন্তু কালো অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেলাম না। কি উস্তেন? উদ্বিগ্ন স্বরে জানতে চাইলাম আমি। না, বলল ও, কিছু না। আমাকে জিজ্ঞেস করো না, খামোখা কেন ভয় পাইয়ে দেব তোমাদের। তারপর গভীর আবেগে চুমু খেলো লিওর কপালে, যেন মা আদর করছে শিশুকে। যখন আমি থাকবো না, ও বলল, যখন রাতে হাত বাড়িয়ে আমাকে পাবে না, তখন ভেবো আমার কথা। জানি আমি তোমার পা ধুয়ে দেবারও যোগ্য নই, তবু ভেবো, সত্যি আমি ভালোবাসতাম তোমাকে। এখন এসো, যে সুযোগ আমরা পেয়েছি তার সদ্য ব্যবহার করি। কবরে তো প্রেম নেই, উষ্ণতা নেই, নেই ঠোঁটের ছোঁয়া। কাল কি হবে কে বলতে পারে। আজকের রাতটাই আমাদের, কালকের জন্যে বসে থেকে কেন সেটা আমরা নষ্ট করব। 8। পরদিন সকালে আমাদের তত্ত্বাবধায়ক এলো, সঙ্গে আরও কয়েকজন আমাহেগারকে নিয়ে। জানালো আজ সন্ধ্যায় আমাদের সম্মানে এক ভোজের আয়োজন করেছে তারা। প্রতিবাদ করলাম আমি। সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম আমরা এমন কোনো গুরুত্বপূর্ণ লোক নই যে আমাদের সম্মানে ভোজের আয়োজন করতে হবে। চুপচাপ আমার কথাগুলো শুনল ওরা। বুঝতে পারলাম বিরক্ত হচ্ছে। শেষে ঠিক করলাম চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে আমাকে জানানো হলো সব তৈরি। জবকে নিয়ে গুহায় ঢুকলাম। লিও আগেই উপস্থিত হয়েছে সেখানে। উস্তেন যথারীতি আছে ওর সাথে। ওরা দুজন কোথায় যেন বেড়াতে বেরিয়েছিল। ভোজের কথা জানত না। উস্তেন যখন শুনল এ কথা, দেখলাম আতঙ্কের ছায়া পড়ল ওর সুন্দর মুখে। তাড়াতাড়ি এক লোককে ধরে নিচু স্বরে কি যেন জিজ্ঞেস করলো। লোকটার জবাব শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর অন্য এক লোকের কাছে গিয়ে প্রতিবাদের ভঙ্গিতে কিছু একটা বলার চেষ্টা করলো ও। লোকটা একজন কর্তা ব্যক্তি, ঝাঁজের সাথে জবাব দিল ওর কথার। তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিল দুজন লোকের মাঝখানে। আর কোনো উচ্চবাচ্য করল না মেয়েটা। আজ একটু অস্বাভাবিক বড় করে তৈরি করা হয়েছে আগুন। তার চারপাশে গোল হয়ে বসেছে প্রায় 35 জন পুরুষ আর 2 জন স্ত্রী লোক। উস্তেন এবং জবকে প্রেম জানাতে গিয়ে ব্যর্থ হয়েছিল যে সেই মেয়েটা। নিঃশব্দে বসে আছে সবাই। প্রত্যেকের পেছনে গুহার মেঝেতে ছোট এক একটা গর্ত। তার ভেতর খাড়া করে রাখা তাদের বল্লম। মাত্র 1 কি 2 জন হলদেটে লিলেনের আলখাল্লা পরে আছে। কোমরে চিতার চামড়া ছাড়া আর কিছু নেই অন্যদের শরীরে। এবার কি হবে স্যার? সন্দেহের সুরে জিজ্ঞেস করল জব। সেই মেয়ে লোকটিও এসেছে।
আবার চড়াও হবে না তো আমার উপর? আরে, মাহমুদকে খেতে ডেকেছে দেখছি। বেটি ওর সাথে খাতির জমিয়ে আলাপ করছে। যাক বাবা, আমার কথা ভুলেছে তাহলে। পুরো ব্যাপারটাতেই কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি। শুধু রহস্য নয়, বিপদেরও। একদিন একদিন সবসময়ই অন্তজ ভেবে আলাদা খাবার দেয়া হয়েছে মাহমুদকে। আজ হঠাৎ এমন কি ঘটল যে ওকে এক আসনে নিয়ে খেতে বসছে এরা? ব্যাপার বিশেষ সুবিধা লাগছে না। লিও আর জবের দিকে তাকিয়ে বললাম আমি, তৈরি থাকা দরকার। রিভলভার আছে তো তোমাদের সাথে? আমার কাছে আছে। কাপড়ের নিচে কোলটায় টোকা দিল জব। কিন্তু লিওর কাছে শিকারের ছুরি ছাড়া কিছু নেই। সবাই বসে গেছে, আমরাই কেবল বাকি। এ সময় লিওর রিভলভার খুঁজতে গিয়ে দেরি করা উচিত হবে না। দীর্ঘ পায়ে এগিয়ে গিয়ে এক সারিতে বসে পড়লাম আমরা। গুহার একটা দেয়াল আমাদের ঠিক পেছনে। আমরা বসার প্রায় সাথে সাথে লম্বাটে চেহারার একটা মাটির পাত্র এলো। চোলাই করা পানীয় তাতে। একজন মুখ লাগিয়ে খাচ্ছে পানীয়, তারপর পাশের জনকে দিচ্ছে। এভাবে হাতে হাতে ঘুরে অবশেষে আমাদের কাছে এলো পাত্রটা। অদ্ভুত চেহারা ওটার, 2 হাতলওয়ালা। এমাহ্যাগারদের এখানে যত পাত্র দেখেছি তার বেশিরভাগই এই চেহারার। প্রাচীন কোনো পদ্ধতিতে তৈরি করে পরে পোড়ানো হয়েছে। দুপাশে দুটো দৃশ্য খোদাই করা, নিপুণ হাতের কাজ। একদিকে প্রচণ্ড বলশালী কিছু লোক বল্লম হাতে আক্রমণ করছে একটা মদ্দা হাতিকে। উল্টো দিকে খোলামেলা একটা প্রেমের দৃশ্য, অদ্ভুত সরলতায় আঁকা। প্রশংসার চোখে এক মুহূর্ত তাকিয়ে রইলাম পাত্রটার দিকে। তারপর অন্যদের অনুকরণে গলায় ঢেলে দিলাম খানিকটা পানীয়। আশ্চর্য স্বাদ, অপূর্ব বলবো না, তবে খারাপ যে নয় তাতে কোনো সন্দেহ নেই। একসময় শেষ হলো পান পর্ব, কেউ বাকি নেই। নিয়ে যাওয়া হলো পাত্রটা। তারপর অনেকক্ষণ কিছু ঘটল না। আর কোনো খাবার বা পানীয় এলো না। সবাই চুপচাপ বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিরাট অগ্নিকুণ্ডের দিকে। ওদের নীরবতা দেখে আমরাও চুপ মেরে গেছি। আগুন এবং আমাদের মাঝখানে যে ফাঁকা জায়গা, সেখানে বিরাট একটা কাঠের বারকোষ। 4 কোণায় 4টে হাতল লাগানো। বারকোষটার পাশে লম্বা হাতলওয়ালা বিরাট একটা সাঁড়াশি। আগুনের উল্টো দিকে একই রকম আরেকটা। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। কেমন ভৌতিক একটা পরিবেশ। সবাই নীরব, নিস্পন্দ। আগুনের লালচে আভা পড়েছে বসে থাকা আমাহ্যাগারদের মুখে। রীতিমতো সম্মোহিত হওয়ার মতো পরিবেশ। এমন সময় আমাদের সামনে বসে থাকা এক লোক চিৎকার করে উঠল, আমাদের খাওয়ার মাংস কোথায়? গোল হয়ে বসে থাকা প্রতিটা আমাহ্যাগার আগুনের দিকে 2 হাত বাড়িয়ে একসাথে মাপা মাপা গলায় জবাব দিল, মাংস আসবে। কিসের? ছাগলের? একই লোক প্রশ্ন করল, ছাগল, তবে শিং ছাড়া, এবং ছাগলের চেয়েও ভালো। আমরা তাকে হত্যা করব। পিছন দিকে একটু ঘুরে বল্লমের হাতল ধরে আবার সম্মিলিত কণ্ঠে জবাব দিল অন্যরা। তারপর সামনে ফিরল। তাহলে ওটা কি ষাঁড়? আবার প্রশ্ন করল লোকটা। ষাঁড়, তবে শিং ছাড়া, আর ষাঁড়ের চেয়েও ভালো। আমরা তাকে হত্যা করব। একই ভঙ্গিতে বল্লম ধরে জবাব দিল অন্যরা। কিছুক্ষণের জন্যে আবার চুপচাপ। তারপর দেখলাম জবকে প্রেম নিবেদন করেছিল যে সেই মহিলা জড়িয়ে ধরেছে মাহমুদকে। গভীর সোহাগের ভঙ্গিতে গালে হাত বুলিয়ে দিতে দিতে ডাকছে ওর নাম ধরে। গলায় সোহাগ হলেও মহিলার চোখের দৃষ্টিতে আশ্চর্য পাশবিকতা। মাহমুদের সারা শরীরের উপর ঘুরছে সে দৃষ্টি। কেন জানি না দৃশ্যটা দেখে আতঙ্কিত বোধ করতে লাগলাম আমি।
গায়ে কাটা দিয়ে উঠল। লিও এবং জবের অবস্থাও একই রকম। বেচারা মাহমুদের কালো শরীর ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেছে। মাংস রান্নার জন্যে তৈরি? জিজ্ঞেস করলো সেই লোক। তৈরি, তৈরি। পাত্র গরম হয়েছে? হয়েছে, হয়েছে। হায় ঈশ্বর, বিড়বিড় করে বলল লিও। বাবার লেখা সেই কথাটা মনে আছে? আগন্তুকের মাথায় উল্টো করে পাত্র বসিয়ে দেয় যে জাতি। লিওর মুখ থেকে সবেমাত্র পড়েছে কথাটা, এমন সময় লাফ দিয়ে উঠে দাঁড়ালো বিশাল দুই আমাহ্যাগার। ছো মেরে সাঁড়াশি দুটো তুলে নিয়ে আগুনের উপর ধরল। এদিকে সেই মহিলা মাহমুদকে আদর করা থামিয়ে আচমকা একটা ফাঁস বের করেছে তার কোমর পেঁচিয়ে থাকা চামড়ার নিচ থেকে। মাহমুদ কিছু টের পাওয়ার আগেই সেটা পরিয়ে দিল তার গলায়। হ্যাঁচকা এক টানে এঁটে ফেলল কষে। এই ফাঁকে পাশের লোকটা ঝাঁপিয়ে পড়ে চেপে ধরল মাহমুদের পা দুটো। এদিকে সেই দুই লোক সাঁড়াশি দিয়ে নেড়ে একটু ছড়িয়ে দিল আগুন। তারপর সাঁড়াশি দিয়ে ধরে আগুনের ভেতর থেকে উঠিয়ে আনলো বিরাট একটা মাটির পাত্র। গনগনে আগুনের আছে সাদা হয়ে গেছে সেটা। এক লাফে মাহমুদের কাছে পৌঁছলো তারা। গরম পাত্রটা এবার নামিয়ে আনবে বেচারার মাথায়। হতভাগ্য আরব তখন প্রাণপণে ছুটছে নিজেকে মুক্ত করার জন্যে, কিন্তু বিশেষ সুবিধে করতে পারছে না। সেই পিশাচ মেয়ে লোকটা গলায় ফাঁস পরিয়ে দেওয়ার পরও দুহাতে জড়িয়ে ধরে আছে তাকে। পা দুটো চেপে ধরেছে দশাশই এক আমাহ্যাগার। আর দেরি করা যায় না। প্রচণ্ড এক গর্জন করে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আমি। হাতে চলে এসেছে রিভলভার। এক মুহূর্ত দেরি না করে গুলি করলাম সেই পিশাচির দিকে। পিঠে লাগলো গুলি। সঙ্গে সঙ্গে মারা গেল সে। একই সঙ্গে অমানসিক প্রচেষ্টায় তীব্র এক লাফ দিল মাহমুদ। পর মুহূর্তে মেয়ে লোকটার মৃতদেহের উপর আছড়ে পড়ল ওর মৃতদেহ। রিভলভারের গুলি একই সঙ্গে দুজনের শরীর ভেদ করে গেছে ভেবে মনে মনে শান্তি পেলাম। শ্বেততপ্ত পাত্র মাথায় নিয়ে মরার চেয়ে এভাবে অনেক আরামে মরেছে মাহমুদ। মুহূর্তের জন্যে নীরবতা নেমে এলো গুহায়। এর আগে কখনো আগ্নেয়াস্ত্রের গর্জন শোনেনি আমাহ্যাগাররা। হতবম্ব হয়ে গেছে তারা। আমাদের কাছেই বসে থাকা এক লোক সংবিত ফিরে পেল প্রথমে। হ্যাঁচকা এক টানে পিঠের কাছ থেকে বল্লমটা নিয়ে ছুটে গেল লিওর দিকে। পালাও! চিৎকার করেই ছুটলাম আমি গুহার মুখের দিকে, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। ইতিমধ্যে নড়ে চড়ে উঠেছে সব কজন আমাহ্যাগার। বাইরে থেকেও অনেকে হাজির হয়েছে গুহামুখের কাছে। কয়েক পা ছুটেই থেমে পড়লাম আমি। ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলাম। লিও আর জব এসে দাঁড়িয়েছে আমার পাশে। একসাথে পিছিয়ে যাচ্ছি আমরা। গুহার ভেতরের ৩৫ জন আমাহ্যাগার পা পা করে এগিয়ে আসছে আমাদের দিকে। এদিকে বাইরে থেকেও পিলপিল করে ঢুকতে শুরু করেছে আরও লোক। পালানোর কোনো উপায় নেই। এদিক ওদিক তাকালাম আমি। এক পাশে গুহার দেয়ালের গায়ে একটা বেদি মতো দেখলাম। রাতে বাতি জ্বালিয়ে রাখা হয় ওটার উপর। ফুট ৩ উঁচু, চওড়ায় ৮ ফুট মতো। জব আর লিওর উদ্দেশ্যে ফিসফিস করে বললাম ওটার দিকে। পর মুহূর্তে আচমকা এক দৌড়ে বেদিটার উপর গিয়ে উঠলাম আমরা। লিও মাঝখানে, আমি দাঁড়িয়ে আছি ওর ডানে, আর জব বায়ে। পা পা করে পিছাতে পিছাতে হঠাৎ ছুট দেওয়ার মুহূর্তের জন্যে থমকে গেল আমাহ্যাগাররা। তারপর আবার এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। বল্লম উঁচিয়ে ধরেছে সবাই। মৃত্যু নিশ্চিত। একবার ভাবলাম গুলি করি, কিন্তু লাভ কি? কজনকে মারব? অনিবার্য নিয়তিকে মেনে নেয়ার জন্যে দাঁড়িয়ে রইলাম আমরা। বিদায় হরেশ কাকা, ফিস ফিস করে অনেকটা আপন মনে বলল লিও। কোনো আশা নেই। কয়েক মিনিটের মধ্যেই মরব আমরা। আমার জন্যেই আজ তোমাদের এই দুর্গতি।
পারলে আমাকে ক্ষমা করো। বিদায় জব। সবে ঈশ্বরের ইচ্ছা লিও, বললাম আমি। দুঃখ করো না। এই সময় হঠাৎ রিভলভার বের করে গুলি করল জব। মুখ থুবড়ে পড়ল একজন। হুড়োহুড়ি পড়ে গেল আমাহেগারদের ভেতর। ছুটে আসতে লাগলো তারা। আমিও গুলি শুরু করলাম এবার। কয়েক সেকেন্ডের ভেতর খালি করে ফেললাম রিভলভার। 5 জন মরল। নতুন করে গুলি ভরার সময় নেই। ব্যাপারটা যেন টের পেল লোকগুলো। গুলি বন্ধ হতেই আবার ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো তারা। বিশাল দেহি এক আমাহেগার লাফ দিয়ে উঠল বেদির উপর। লিওর ছুরি ধরা হাতের এক আঘাতে ছিটকে নিচে গিয়ে পড়ল লোকটা। আমিও একজনকে কাবু করলাম ছুরি মেরে, কিন্তু জবের আঘাতটা ফসকে গেল। গাট্টা গোট্টা আমাহেগারটা ধরল ওকে, কোমর পেঁচিয়ে ধরে নিচে নিয়ে যেতে লাগলো। জব নিজেকে মুক্ত করার জন্যে সামনে সমানে হাত পা ছুটছে। এই সময় ধস্তাধস্তিতে ছুরিটা ছিটকে পড়ল ওর থেকে। পাথরের বেদির কোনায় ঘা খেয়ে ছুটে গেল সেটা গাট্টা গোট্টার বুক বরাবর। ভারী ছুরিটা অর্ধেক ঢুকে গেল আমাহেগারটার বুকে। জবকে ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল সে। এদিকে 2 জন একসাথে হামলা চালিয়েছে আমার উপর। ভাগ্য ভালো, তাড়াহুড়োয় 2 জনেই ফেলে এসেছে তাদের বল্লম। সামনের জনের বুক বরাবর ছুরি চালিয়ে হ্যাচকা টানে সেটা বের করে নিলাম। পর মুহূর্তে বসে পড়ে উঠে দাঁড়ালাম আবার। এখন দ্বিতীয় জনের বুক আমার সামনাসামনি। প্রথম জনের অবস্থা হলো এরো। লিওর দিকে তাকালাম আমি। শোচনীয় অবস্থা ওর। একসাথে 5-6 জন ঝাঁপিয়ে পড়েছে ওর উপর। একজনকে আঘাত করে ঠেলে ফেলতে না ফেলতেই আরেকজন এগিয়ে যাচ্ছে। রীতিমতো একটা জগা খিচুড়ি জটলা। একসঙ্গে এতজনকে আক্রমণ করেছে বলেই বোধহয় এখনও লিওকে ওরা কাবু করতে একসঙ্গে এতজনে আক্রমণ করেছে বলেই বোধহয় এখনও লিওকে ওরা কাবু করতে পারেনি। নিজেরা ঠেলাঠেলি করছে খামোখা। ইতিমধ্যে আরও 2 জন এগিয়ে এসেছে আমার দিকে। বেশিরভাগ আমাহেগারই কেন যে লিওর দিকে ছুটে যাচ্ছে বুঝতে পারছি না। যা হোক, এ 2 জনকেও আমি সহজেই কাবু করতে পারলাম। তারপর মাথা তুলতেই আটকে উঠলাম। বেদির উপর পড়ে আছে লিও। 4-5 জন ঠেসে ধরেছে ওর হাত পা। একটা বল্লম দাও, চিৎকার করলো একজন। একটা বল্লম, ওর গলা কাটবো। আর একটা পাত্র দাও, রক্ত রাখবো। মুহূর্তের মধ্যেই দেখলাম দীর্ঘদেহী এক আমাহেগার ছুটে যাচ্ছে বল্লম হাতে। চোখ বন্ধ করে ফেললাম আমি। হঠাৎ অন্যরকম একটা কোলাহলের শব্দ কানে এলো। অনিচ্ছা সত্ত্বেও চোখ খুললাম আমি। দেখলাম উস্তেন ঝাঁপিয়ে পড়েছে লিওর উপর। নিজের শরীর দিয়ে আড়াল করে রেখেছে ওর অবচেতন দেহ। 2 হাতে জড়িয়ে ধরেছে গলা। 2-3 জন পুরুষ আমাহেগার টানা হেঁচড়া করে সরানোর চেষ্টা করছে মেয়েটাকে, পারছে না। অবশেষে ধৈর্য হারিয়ে ফেলল তারা। 2 জনকেই খতম করে দাও, চিৎকার করে উঠল কেউ একজন। বল্লম হাতে লোকটা সোজা হলো। এবার সর্বশক্তিতে নামিয়ে আনবে অস্ত্র, যেন একঘায়ে 2 জনকে শেষ করা যায়। আবার চোখ বন্ধ করে ফেললাম আমি। এমন সময় গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। গুহার দেয়ালে বজ্রের মতো প্রতিধ্বনি উঠল, থামো। পর মুহূর্তে জ্ঞান হারালাম আমি। জ্ঞান ফিরতে দেখলাম একটা চামড়ার মাদুরের উপর শুয়ে আছি। কাছেই জ্বলছে আগুনের কুণ্ড। সেই আগুনের কুণ্ড যার পাশে ভোজ খেতে বসেছিলাম আমরা। একটু দূরে শুয়ে আছে লিও। এখনো জ্ঞান ফেরেনি। উস্তেন ঝুঁকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ওর শরীরের একটা গভীর ক্ষত। উস্তেনের পেছনে দেয়ালে হেলান দিয়ে বসে আছে জব। আপাতত দৃষ্টিতে অক্ষত মনে হলেও থরথর করে কাঁপছে ও। ভয়ে না ক্লান্তিতে জানি না।
আগুনের ওপাশে গায়ে গায়ে শুয়ে রাখা হয়েছে আমাদের হাতে নিহত আমাহেগারদের। হতভাগ্য মাহমুদ আর সেই মেয়ে লোকটা ছাড়াও 12টা মৃতদেহ দেখলাম। বাঁ দিকে কিছু দূরে একদল লোক বেঁচে যাওয়া মানুষ খেকোগুলোকে বাঁধছে। প্রথমে প্রত্যেককে পিছমোড়া করে, তারপর দুজন দুজন করে একসাথে। বন্ধন পর্ব তদারক করছে বিলালি। আমাকে উঠতে দেখে এগিয়ে এলো সে। বলল, আশা করি ভালো বোধ করছো এখন। ভালো কিনা জানি না, তবে সারা শরীরে ব্যথা। ঝুঁকে লিওর ক্ষতটা পরীক্ষা করলো সে। মারাত্মকভাবে কেটেছে। ভাগ্য ভালো আরও গভীরে ঢোকেনি বল্লমের ফলা। চিন্তা করো না, ভালো হয়ে যাবে ও। ঠিক সময় মতো এসেছিলেন পিতা, আমি বললাম। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ধরাছোঁয়ার বাইরে চলে যেতাম আমরা। ভয় পেও না পুত্র, সমুচিত শাস্তি দেয়া হবে ওদের। হাড় মাংস আলাদা করা হবে। সে যাকে মানতেই হবে এর কাছে পাঠানো হবে ওদের। বলো তো কি করে ঘটল ঘটনাটা? সংক্ষেপে আমি বর্ণনা করলাম। জবাব দিল বিলালি। আসলে এখানকার নিয়মই ওরকম। কোনো বিদেশি এলে গরম পাত্র দিয়ে হত্যা করে তাকে খেয়ে ফেলা হয়। চমৎকার অতিথি পরায়ণতা যা হোক, বললাম আমি। আমাদের দেশে আমরা অতিথিকে আপ্যায়ন করি খাবার দিয়ে, আর আপনারা অতিথিকে খেয়ে নিজেরা আপ্যায়িত হন। কি করব বলো? কাচুমাচু মুখে বলল বিলালি। যেখানকার যা নিয়ম আমি বুঝি। আমাদের সব নিয়ম ভালো নয়, কিন্তু ইচ্ছে করলেই আমি তা বদলাতে পারি না। সে যাকে মানতেই হবে। যখন নির্দেশ পাঠালেন তোমাদের বাঁচিয়ে রাখতে হবে, তখন ওই কালো লোকটা সম্পর্কে কিছু বলেননি। ফলে স্বভাবতই আমার লোকরা ধরে নিয়েছে ওকে বাঁচিয়ে না রাখলেও চলবে। যা হোক, যে ঘৃণ্য কাজ ওরা করেছে তার প্রতিফল তারা পাবে। তবে একটা কথা ঠিক, বলে চলল বুড়ো, দারুণ সাহসের সাথে লড়েছ তোমরা। আচ্ছা পুত্র বেবুন, বলো তো মারার সময় ওদের গায়ে এমন গর্ত করলে কিভাবে? রিভলভারের রহস্য যথাসম্ভব সরল ভাষায় বুঝিয়ে বললাম বিলালিকে। কি বুঝলো জানি না, তবে হা করে শুনল সে আমার কথা। একটু পরে চোখ মেলল লিও। এখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি। জব এতক্ষণে একটু সামলে নিতে পেরেছে, অন্তত হাত পা কাঁপা কমেছে। উঠে এসে ব্যান্ডি, আমাদের সাথে এখনও কিছু আছে, খাইয়ে দিল লিওকে। তারপর আমি জব আর উস্তেন ধরাধরি করে শোয়ার জায়গায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম ওকে। জব রইল ওর কাছে। আমি গিয়ে শুয়ে পড়লাম আমার কুঠুরিতে। রাতে ভালো ঘুম হলো না। দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম বারবার। অবশেষে সকাল হলো। উঠতে গিয়ে টের পেলাম প্রচণ্ড যন্ত্রণা সারা শরীরে। আবার শুয়ে পড়লাম। 7টার দিকে ল্যাংচাতে ল্যাংচাতে জব এলো। পচা আপেলের রং ধরেছে ওর গোল মুখটায়। জানালো লিও ভালো মতোই ঘুমিয়েছে। ঘন্টা দুয়েক পরে এলো বিলালি। জব তার নাম দিয়েছে বিলি সাগ, সম্ভবত দাড়ির কারণে। আমি চোখ বুজে ঘুমিয়ে থাকার ভান করলাম। বিড়বিড় করে বলতে শুনলাম ওকে। এরকম প্রায়ই নিজে নিজে বিড়বিড় করে কথা বলে সে। কি কুৎসিত এটা। ঠিক যেন বেবুন। হ্যাঁ বেবুন, একেবারে মানানসই নাম। আর অন্যটা সিংহের সাথে তুলনা করা যায়। কি চেহারায়, কি সাহসে। তাহলে ওটার নাম সিংহ। দুটোকেই আমার খুব ভালো লেগেছে। নিশ্চয় সে একে জাদু করবেন না। বেচারা বেবুন ঘুমিয়ে আছে, ঘুমাক, জাগিয়ে কাজ নেই। পা টিপে টিপে ঘুরে দাঁড়ালো সে। বুড়োর কুঠুরির মুখে না পৌঁছা পর্যন্ত অপেক্ষা করলাম আমি। তারপর ডাকলাম, কে পিতা? হ্যাঁ পুত্র, আমি। দেখতে এসেছিলাম কেমন আছো। সে এখনই তার কাছে নিয়ে যেতে বলেছেন তোমাদের, কিন্তু তোমরা যেতে পারবে বলে তো মনে হচ্ছে না। না পিতা, একটু সুস্থ না হওয়া পর্যন্ত
কোথাও নড়তে পারবো না আমরা। একটু থেমে বললাম, আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন? এই জায়গাটা একদম ভালো লাগছে না। হ্যাঁ, ঠিক বলেছ। এখানকার বাতাসে কেমন একটা দুঃখের গন্ধ। ছোটবেলায় আমিও সহ্য করতে পারতাম না এ জায়গা। জানো তো, আমাদের কেউ মারা গেলে তাকে আমরা প্রথমে এখানে এনে রাখি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শিউরে উঠলাম আমি। তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। শরীরের সব যন্ত্রণা ভুলে উঠে বসলাম। বিলালির কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম লিওকে দেখতে। আমার চেয়ে অনেক বেশি বিধ্বস্ত অবস্থা ওর। প্রচুর রক্তক্ষরণের ফলে ভীষণ দুর্বল হয়ে পড়েছে, তবে মানসিকভাবে বেশ উৎফুল্ল দেখলাম ওকে। জব আর উস্তেন বসে আছে ওর পাশে। আমি টুকটাক কিছু আলাপ করলাম লিওর সাথে। তারপর ওকে সঙ্গে নিয়ে বিলালির পেছন পেছন বেরিয়ে এলাম গুহার বাইরে, দিনের সূর্যের নিচে। গুহা মুখের পাশে ছায়ায় বসলাম আমরা। পরের 2টো দিন এখানেই কাটালাম। তৃতীয় দিন সকালে মোটামুটি স্বাভাবিক হয়ে গেল আমার আর জবের অবস্থা। লিওর অবস্থাও অনেক ভালো। সুতরাং বিলালি প্রস্তাব করতেই রহস্যময়ী সে, যাকে মানতেই হবে, যেখানে থাকে সেই কোর এর পথে বেরিয়ে পড়তে রাজি হয়ে গেলাম আমরা। 10 1 ঘন্টার ভেতর 5টা পালকি এনে রাখা হলো গুহার মুখে। প্রতিটার জন্যে 4 জন করে বাহক আর 2 জন বদলি বাহক। পাহারাদার হিসেবে যাবে 50 জন আমাহেগারের একটা দল। 3টে পালকি আমাদের 3 জনের জন্যে, একটা বিলালির জন্যে, আর একটায় কে যাবে? উস্তেন। মেয়েটা কি যাবে আমাদের সাথে? বিলালিকে জিজ্ঞেস করলাম আমি। কাঁধ ঝাঁকালো বৃদ্ধ। ওর ইচ্ছা। আমাদের দেশে মেয়েরা খুশি মতো সব করতে পারে। ওদের পূজা করি আমরা এবং ইচ্ছে মতো চলতে দিই, কারণ ওদের ছাড়া পৃথিবী চলতে পারে না। ওরা তো প্রাণের উৎস। এভাবে কখনো ভেবে দেখিনি আমি। ওদের পূজা করি আমরা, বলে চলল বৃদ্ধ। তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওরা অসহ্য হয়ে ওঠে আমাদের কাছে। অসহ্য হয়ে ওঠে নাকি? মোটামুটি প্রতি 2য় পুরুষে একবার। আচ্ছা, তখন কি করেন আপনারা? আমরা মাথা তুলে দাঁড়াই এবং মেরে ফেলি বুড়িগুলোকে, যাতে কম বয়সীগুলো শিক্ষা পায়। আমরা পুরুষরাই আসলে শক্তিশালী। আমার স্ত্রীকেও ওভাবে মারা হয়েছে 3 বছর আগে। খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি পুত্র, জীবনটা আমার অনেক সুখের হয়ে গেছে তারপর থেকে। সংক্ষেপে এখন আপনার স্বাধীনতা অনেক বেশি, দায়িত্ব কম। শুনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল বিলালি। ধীরে ধীরে অন্তর দিয়ে সে বুঝল কথাটার মর্ম। হ্যাঁ বেবুন, ঠিক এভাবে কখনো ভাবিনি আমি। তুমি বলায় এখন মনে হচ্ছে সত্যি তাই। মেয়েটার কথাই ধরো না, সাহসী, সিংহকে ভালোবাসে। তুমি নিজেই তো দেখেছ কিভাবে তাকে বাঁচিয়েছে। আমাদের প্রথা অনুযায়ী সিংহের সাথে বিয়েও হয়ে গেছে ওর। এখন সিংহ যেখানে যাবে, ইচ্ছে হলে ও সেখানে যেতে পারে, যদি না। একটু থেমে যোগ করল, সে বারণ করেন। ধরুন সে বারণ করলেন, মেয়েটা শুনল না, তখন? কাঁধ ঝাঁকালো বৃদ্ধ। ধরো প্রচণ্ড ঝড় ঝাঁকিয়ে ফেলতে চেষ্টা করছে গাছকে, গাছ বাঁকতে ধরো প্রচণ্ড ঝড় বাঁকিয়ে ফেলতে চেষ্টা করছে গাছকে, গাছ বাঁকতে রাজি নয়, তখন? জবাবের অপেক্ষায় না থেকে নিজের পালকিতে গিয়ে উঠল বৃদ্ধ। 10 মিনিটের মাথায় কোরের পথে রওনা হলাম আমরা। বিশাল পেয়ালা আকৃতির আগ্নেয়গিরির জ্বালামুখটা পেরোতে ঘণ্টাখানেক লেগে গেল। আরও আধ ঘন্টা লাগলো ওপাশের ঢাল বেয়ে উঠতে। তারপর যে দৃশ্যটা দেখলাম তা জীবনে ভোলার মতো নয়। অপূর্ব সুন্দর সবুজ ঘাসে ছাওয়া বিস্তৃত সমভূমি ঈষৎ ঢালু হয়ে নেমে গেছে। এখানে ওখানে ছোট ছোট গাছ,
বেশিরভাগই কাটা জাতীয়। দুপুর নাগাদ প্রায় মাইল 10 দীর্ঘ সেই ঢালের শেষ মাথায় পৌঁছলাম আমরা। তারপরই শুরু হলো ভয়ানক জলার রাজত্ব। তার মাঝখান দিয়ে এগিয়ে গেছে সরু এক চিলতে একটা আঁকাবাঁকা পথ। ঢালের শেষ আর জলার শুরু যেখানে, সে জায়গায় কিছুক্ষণের জন্যে থেমে দুপুরের খাওয়া সেরে নিলাম আমরা। খানিকটা করে কুইনাইন নিজে খেতে এবং লিও আর জবকে খাওয়াতে ভুললাম না। তারপর আবার রওনা হলাম। মাইলের পর মাইল কাদা আর পচা পানি। দলের একেবারে সামনে লম্বা লাঠি হাতে দুজন লোক। একটু পর পরই কাদা পানির ভেতর লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে মাটি শক্ত কিনা। এই ভর দুপুরেও ব্যাঙের একটানা চিৎকারে কান পাতা দেয়। এখানে ওখানে ঝাঁক বেঁধে বসে আছে উঠছে রাজহাঁস, বেলেহাঁস, পানকৌড়ি, কাদাখোঁচা এবং আরও নানা রকম পাখি। যারা উড়ছে তারা তো উড়ছেই, যারা বসে আছে আমাদের উপস্থিতিতে মোটেই বিরক্ত হলো না তারা, যেন পোষা পাখি। জলার ভেতর ছোট এক জাতের কুমির দেখলাম, সংখ্যায় অজস্র। বড় বড় জলচর সাপও দেখলাম অনেক। ভাগ্য ভালো, পাখিগুলোর মতো ওরাও আমাদের দেখে খুব একটা বিরক্ত হলো না। যেমন ছিল তেমন পড়ে রইল। একটা জিনিসই কেবল অসহ্য লাগছে, পচা পানির দুর্গন্ধ। যতক্ষণ না এই জলাভূমি শেষ হচ্ছে ততক্ষণ এই দুর্গন্ধের হাত থেকে মুক্তির কোনো উপায় নেই। কোনো মতে নাক মুখ কুঁচকে বসে আছি পালকিতে, আর এগিয়ে চলেছে বেহারারা। কোথাও মোটামুটি শুকনো মাটির উপর দিয়ে, কোথাও হাঁটু সমান কাদা ভেঙে। সূর্য না ডোবা পর্যন্ত এভাবে এগিয়ে চললাম আমরা। অবশেষে প্রায় 2 একর আয়তনের একটা উঁচু শুকনো জায়গা দেখে থামার নির্দেশ দিল বিলালি। এখানেই রাত কাটানো হবে। পালকি থেকে নামলাম আমরা, আমি, জব আর উস্তেন। ধরাধরি করে নামালাম লিওকে। শুকনো ঘাস পাতা আর সঙ্গে আনা কাঠ দিয়ে ছোট্ট একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো। প্রচণ্ড গরম আর দুর্গন্ধ সহ্য করে যতটুকু সম্ভব খেয়ে নিলাম সবাই। তারপর কম্বলের নিচে গিয়ে ঢুকলাম। কিন্তু ব্যাঙের ডাক আর মশার গুনগুনানিতে ঘুমায় কার সাধ্য। কম্বলের নিচ থেকে মাথা বের করে লিওর দিকে তাকালাম একবার। বসে বসে ঝিমোচ্ছে ও। আগুনের অস্পষ্ট আলোয় উস্তেনকে দেখলাম লিওর পাশে শুয়ে আছে। একটু পরই কনুইয়ে ভর দিয়ে উদ্বিগ্ন মুখে তাকাচ্ছে লিওর দিকে। শুয়ে পড়লাম আমি। তারাজলা আকাশের দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। মশার যন্ত্রণায় কম্বল মুড়ি দিলাম আবার। তারপর নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। যখন ঘুম ভাঙল তখন সবেমাত্র ভোর হচ্ছে। প্রহরী আর বাহকরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আবার রওনা হওয়ার জন্যে তৈরি হচ্ছে। ভোরের ঘন কুয়াশায় ভূতের মতো লাগছে ওদের। আগুন নিভে গেছে কখন জানি। দুহাতে মাথা চেপে ধরে বসে আছে লিও। চোখ দুটো লাল টকটকে। কেমন লাগছে লিও? কোমল গলায় জিজ্ঞেস করলাম আমি। মনে হচ্ছে মরে যাব, খেকিয়ে উঠল ও। মাথাটা ছিঁড়ে যাচ্ছে, ভীষণ শীত করছে। ঠোঁট কামড়ালাম আমি। অবশেষে পড়েছে লিও। এত কুইনাইন খাইয়েও ম্যালেরিয়ার হাত থেকে বাঁচানো গেল না। জবের অবস্থাও বিশেষ সুবিধার মনে হচ্ছে না। দুজনকেই পুরো 10 গ্রেন করে কুইনাইন খাইয়ে দিলাম। সাবধানতা হিসেবে আমি নিজেও খেলাম খানিকটা। তারপর গেলাম বিলালির কাছে। আমার সঙ্গীদের অসুস্থতার কথা জানালাম। ব্যস্ত সমস্ত হয়ে এগিয়ে এলো বৃদ্ধ। প্রথমে দেখলো লিওকে, তারপর জবকে। এখানে বলে রাখা দরকার, মোটা শরীর, গোল মুখ আর কুতকুতে চোখ দেখে বিলালি ওর নতুন নামকরণ করেছে শুকুর ছানা। ভালো মতো দেখে বুড়ো আমাকে টেনে নিয়ে গেল একটু দূরে। সেই জ্বর, ফিসফিস করে বলল সে। আমি আগেই ভেবেছিলাম সিংহের অসুখটা মারাত্মক, তবে
ঘাবড়িও না, জোয়ান ছেলে, ঠিক সামলে নেবে। আর শুকুর ছানার অসুখ সামান্য, আমরা বলি ছোট জ্বর, তেমন কিছু না। এখন আর এগোনো কি উচিত হবে পিতা? অবশ্যই। এখানে থাকলে ওদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। সব কিছু যদি ঠিকমতো চলে, আজ রাতের ভেতর এই জলাভূমি পেরিয়ে যাব আমরা, তারপর বিশুদ্ধ বাতাস। এসো ওদের পালকিতে তুলে দিই। যত তাড়াতাড়ি রওনা হওয়া যায় ততই মঙ্গল। প্রথম ঘন্টা তিনেক ভালোই এগোলাম আমরা, তারপর আরও দুর্গম হয়ে উঠল পথ। এখানে ওখানে দেখা যাচ্ছে গভীর জলা, কোনো কোনো জায়গায় আক্ষরিক অর্থেই বেহারাদের হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো কাদায়। হাঁটার ছন্দ আর আগের মতো সমান নেই, পালকি দুলছে ভীষণ। কি করে যে এই ভারী পালকি কাঁধে নিয়ে হাঁটছে ওরা, ভেবে অবাক হলাম। ঘণ্টাখানেক এগোলাম এভাবে, দুলনির চোটে গায়ে ব্যথা হয়ে গেছে। এমন সময় একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। পর মুহূর্তে ভয়ানক হইচইয়ের আওয়াজ। থেমে দাঁড়ালো পুরো দলটা। লাফ দিয়ে পালকি থেকে নেমে সামনে দৌড়ালাম আমি। প্রায় 20 গজ দূরে দেখতে পাচ্ছি একটা গভীর জলার কিনারা। এই কিনারা ঘেঁষে এগিয়ে গেছে আমাদের কাদামগ্ন পথ। জলার দিকে তাকিয়ে আতঙ্কে শিউরে উঠলাম। বিলালির পালকিটা পানিতে ভাসছে, হতভাগ্য বৃদ্ধকে দেখা যাচ্ছে না কোথাও। ব্যাপার কি জিজ্ঞেস করতে এক বাহক জানালো, বিলালির বাহকদের একজনকে সাপে কেটেছে। আতঙ্কে লাফিয়ে উঠে লোকটা পালকি ছেড়ে দেয়। পর মুহূর্তে আবিষ্কার করে জলায় পড়ে গেছে সে। তখন প্রাণ বাঁচানোর জন্যে পালকির কিনারা ধরে হ্যাসর পাচর করতে থাকে সে। এই পরিস্থিতিতে যা ঘটার তাই ঘটে। অন্য বাহকরাও ছেড়ে দেয় পালকি। ফলে বিলালি এবং সাপে কাটা লোকটাকে সহ পালকি গড়িয়ে চলে যায় পানিতে। আমি যখন জলার কিনারায় পৌঁছলাম তখন দুজনের একজনকেও জলের উপর দেখলাম না। হঠাৎ নোংরা পানির এক জায়গায় একটু আলোড়ন উঠল, তারপরেই ভেসে উঠল বিলালের শরীর। হাবুডুবু খেতে খেতে গায়ের লিলেনের জট থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সে। ওই তো উনি, চিৎকার করলো একজন। আমাদের পিতা ওই তো, বলল, কিন্তু এক চুল নড়ল না লোকটা। অন্যরাও হাসি হাসি মুখে তাকিয়ে রইল বিলালির দিকে। সামনে থেকে সরো গাধার দল, ইংরেজিতে চিৎকার করে উঠলাম আমি। মাথা থেকে হ্যাটটা খুলে ছুঁড়ে দিলাম একদিকে, তারপর লাফিয়ে পড়লাম সেই দুর্গন্ধময় সবুজাব পানিতে। দুবার হাত ছুঁড়েই পৌঁছে গেলাম বিলালির কাছে। কখন কি করতে হয় সে সম্পর্কে টনটনে জ্ঞান বৃদ্ধের। ডুবন্ত মানুষরা সাধারণত যেমন করে তেমন আতঙ্কিত ভঙ্গিতে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল না। আস্তে তার এক হাত ধরে টেনে নিয়ে এলাম পাড়ের দিকে। কুত্তার দল, পাড়ে উঠেই খেকিয়ে উঠল বিলালি। চোখ দিয়ে আগুন ঝরছে তার। তোদের বাপকে মরতে বসিয়েছিলি। এই বিদেশি, আমার ছেলে বেবুন, যদি না থাকতো আজ নিশ্চয় ডুবে মরতাম আমি। আর তোরা কি করতি? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতি। আরও কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল লোকগুলোর দিকে, তারপর আমার দিকে ফিরল বিলালি। দুহাতে আমার হাত জড়িয়ে ধরে বলল, পুত্র বেবুন, আজ থেকে আমি তোমার বন্ধু। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। যদি কোনো দিন সময় সুযোগ আসে আমি এর প্রতিদান দেব। ওই জঘন্য জায়গায় যতটা সাফসুতর হওয়া যায় হয়ে নিয়ে বিলালির পালকিটা উদ্ধার করে আবার রওনা হলাম আমরা। হতভাগ্য বাহক যাকে সাপে কেটেছিল পড়ে রইল জলায়। ওর মৃত্যুতে কিছুমাত্র মর্মাহত হতে দেখলাম না কাউকে, যেন বেমালুম ভুলে গেছে অমন কেউ ছিল ওদের সাথে। 11। সূর্য অস্তের প্রায় 1 ঘন্টা আগে অবশেষে জলাভূমির প্রান্তে পৌঁছানো গেল। তারপরে মাটি ধীরে ধীরে উঁচু হতে হতে ঢেউ খেলানো পাহাড়ের চেহারা নিয়েছে। প্রথম ঢেউয়ের গোড়ায় পৌঁছে রাত কাটানোর জন্যে থামলাম আমরা। পালকি থেকে নেমেই ছুটে গেলাম লিওর কাছে। আরও খারাপ হয়েছে ওর অবস্থা। নতুন উপসর্গ দেখা দিয়েছে। বমি করছে ঘন ঘন। সারা রাত চলল এইভাবে। বেচারা উঠতেন সাধ্যমতো শুশ্রূষা
করছে ওর। একটু কম অসুস্থ জবেরও দেখাশোনা করছে। সত্যি উস্তেনের মতো অক্লান্ত সেবিকা জীবনে আর দেখিনি আমি। জলাভূমি পেরোনোর পরেই আকাশ পাতাল পরিবর্তন এসেছে আবহাওয়ায়। দুর্গন্ধ বিদায় নিয়েছে। না শীত না গরম একটা অবস্থা। মশাও নেই বললেই চলে। বেশ কদিন পর একটু ঘুম হলো রাতে। ভোরে উঠে দেখলাম আরও খারাপ হয়েছে লিওর অবস্থা। এক রাতেই শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এমন সময় বিলালি এলো। বলল এখনই রওনা হওয়া দরকার। কারণ আর 8 দিনের ভেতর যদি শান্ত কোনো জায়গায় পৌঁছে উপযুক্ত শুশ্রূষার ব্যবস্থা না করা হয় তাহলে লিওকে আর বাঁচানো যাবে না। সুতরাং আবার রওনা হলাম আমরা। জ্বরের ঘোরে যেন না পড়ে যায় সেজন্যে লিওর পালকির পাশে পাশে হেঁটে চলল উস্তেন। সূর্য ওঠার 8 ঘন্টার ভেতর নিচু পাহাড়টার চূড়ায় পৌঁছলাম আমরা। সামনে সবুজ ঘাসে ছাওয়া পাহাড়ি ভূমি। এখানে ওখানে ছোট ছোট ঝোপঝাড়। নানা রঙের অগুন্তি ফুল ফুটে আছে তাতে। বহু দূরে আন্দাজ করলাম মাইল 18 হবে। মাথা তুলেছে বিরাট একটা পাহাড়। চেহারা দেখে মনে হয় আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে সৃষ্টি হয়েছিল। প্রায় গোল দেখতে। চূড়াটা ক্রমশ সরু হতে হতে আকাশের গায়ে মিশেছে। মেঘের দল ঘুরে ফিরে বেড়াচ্ছে চূড়ার এপাশে ওপাশে। একটু কম উঁচু একটা পাহাড়ি দেয়াল ঘিরে রেখেছে গোল পাহাড়টাকে। পালকিতে বসে অপূর্ব এই দৃশ্য দেখছি এমন সময় বিলালির পালকিটা পিছিয়ে চলে এলো আমারটার পাশে। ওখানে থাকে সে। বলল বৃদ্ধ, আর কোনো রানীর এমন সিংহাসন দেখেছ? সত্যিই অপূর্ব পিতা। কিন্তু আমরা ঢুকবো কি করে ওর ভেতর? সময় হলেই দেখতে পাবে বেবুন। নিচে পথের দিকে তাকাও। তোমরা তো বুদ্ধিমান মানুষ, কি বুঝতে পারছো? তাকিয়ে দেখলাম ঘাসের ছাওয়া একটা রাস্তা মতো সোজা এগিয়ে গেছে পাহাড়টার পাদদেশ পর্যন্ত। পথের দুপাশে খাড়া উঁচু পার, হুবহু খালের মতো। পার্থক্য একটাই, পানি নেই এতে। রাস্তার মতোই মনে হচ্ছে বটে, বললাম আমি। তবে রাস্তার চেয়ে শুকনো খাল বা নদীর সঙ্গেই সাদৃশ্য বেশি এটার। ঠিক বলেছ পুত্র, ওটা খালি। আমাদের আগে যারা এই এলাকায় বাস করত তারা কেটেছিল। অনেক আগে ওই পাহাড়ের কাছে একটা হ্রদ ছিল। ওখান থেকে পানি নিয়ে আসার জন্যে অনেক বুদ্ধি খাটিয়ে খালটা তৈরি করেছিল ওরা। পরিশ্রমও করেছিল প্রচণ্ড। পাহাড়ের উঁচু দেয়ালে সুড়ঙ্গ কেটে প্রথমে পানি বাইরে আনতে হয়েছে, তারপর খাল কেটে তা নিয়ে গেছে দূরে। পরে হ্রদটা শুকিয়ে গেছিল কী কারণে জানি না। তখন ওরা ওই শুকনো হ্রদের তলায় বিশাল একটা নগর তৈরি করে। কালক্রমে সেই নগরও ধ্বংস হয়ে ওই পাহাড়ের চেহারা নেয়। নগরের কোর নামটাই কেবল টিকে আছে এখনও। বুঝলাম। কিন্তু বৃষ্টির পানিতে আবার কেন ভরে গেল না হ্রদটা? না পুত্র, ওরা বুদ্ধিমান ছিল। বিরাট একটা নালা কেটে দিয়েছিল। বৃষ্টির পানি চলে যেত ওই নালা দিয়ে। ওই যে সেই নালাটা। ডান দিকে ইশারা করলো বিলালি। দেখলাম প্রায় 4 মাইল দূর দিয়ে বয়ে যাচ্ছে একটা জলধারা। প্রথমে বোধহয় এই খাল দিয়েই পানি বয়ে যেত।